মূর্তিটা তুচ্ছ কাঠে গড়া বটে, কিন্তু তার গলার মালায় আছে একখানা আশ্চর্য নীলা, ওজনে নাকি 150 ক্যারেট। ও নীলার দাম কত হবে সোহনলাল বাবু? 1.5 লাখও হতে পারে। তুমি তো কোনোদিনই শেষ রাতের আগে বাড়ি ফেরো না। কাজের রাত 10টার সময় আমি শুয়ে পড়ি। আজও বিছানায় গিয়ে শুয়েছি, হঠাৎ শুনলুম পাশের ঘর থেকে ঠক ঠক শব্দ তুলে বেরিয়ে বেড়াচ্ছে। কি বললে? ঠক ঠক আওয়াজ? হ্যাঁ, ঠক ঠক ঠক, ঠিক যেন দুখানা কাঠের পা ও ঘরে চলে চলে বেড়াচ্ছে। সাপ সাপ সাপ, এই মস্ত বড় কক্র সাপ। ওরে বাবা রে! মেরে ফেলো, গুলি করে মেরে ফেলো। হেমেন্দ্র কুমার রায় একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। তিনি কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত। হেমেন্দ্র কুমার রায়ের জন্মস্থান কলকাতায়। তার প্রকৃত নাম প্রসাদ দাস রায়। আজ আপনাদের জন্য রয়েছে তার লেখা একটি বিশেষ গল্প, সর্বনাশা নীলা। গল্পের সূত্রধার আমি সায়ন। শুরু হচ্ছে সর্বনাশা নীলা। বাড়িখানা দোতলা। নিচের ঘরে কেউ থাকে না, উপরেও যদি বা কেউ থাকে তাকে বাইরে থেকে দেখা যায় না। দোতলায় ভিতর দিকের কোনো একখানা সুসজ্জিত হলঘর। ঘরটা অন্ধকার। একটা দেওয়াল ঘড়ির একঘেয়ে টকটক শব্দ অশ্রান্ত কাল প্রবাহের সূচনা দিচ্ছে মাত্র। ঘরখানা অন্ধকার, পিচের মতো ভারী অন্ধকার। মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ যেন শোনা যাচ্ছে। মানুষ তো, তবে কি অন্ধকার নিঃশ্বাস ফেলে? না আর কিছু। মেঝের উপর একটু খস করে জুতোর সংঘর্ষ হলো। আচম্বিতে সুইচ টেপার শব্দের সঙ্গেই বিজলি আলো সমস্ত ঘরটাকে যেন একটা ঝাঁকুনি দিয়ে মূর্ছা ভেঙে দিল। চোখ মেলতেই দেখা গেল উৎকণ্ঠিত চিন্তায় ভ্রু যুগল সংকুচিত করে একটা লোক দেওয়ালে ঘড়ির দিকে তাকালো এবং দৃঢ় নিবদ্ধ চিবুকের মধ্য থেকে চাপা নিঃশ্বাসে একটা গম্ভীর শব্দ করে রেডিওর চাবিটার দিকে হাত বাড়ালো। শোনো শোনো চন্দ্রাবলী, তন্দ্রা মাখা খন্দকলি। বোবা বাড়িটা চমকে উঠে রেডিওর কথায় মুখর হয়ে উঠল। একমাত্র শ্রোতা স্বনামধন্য পান্নালাল নিজের চিন্তা থেকে রেডিওর অভিনয়ে মন নিবিষ্ট করবার চেষ্টা করছে। রেডিওর পালায় শ্রী রাধিকার সঙ্গে কথা কইছে চন্দ্রাবলী। ভারী দুষ্ট সুজন কষ্ট দিয়ে হাসে, তারে ভালোবাসবে যে সে চোখের জলে ভাসে। মথুরায় কত মধু পেয়েছি জানি না শুধু, বিধুর হৃদয় করি বৃথা হাহাকার। এত জপি শ্যাম নাম শ্রী রাধিকার হাহাকার আর চন্দ্রাবলীর সান্ত্বনা রেডিওতে বেজেই চলেছে। শ্রোতা পান্নালালের কানে যেন তা প্রবেশ করছে না। বাঁশির কথা
কি আছে তার মূল্য? এবার থেকে বাজবে বেসু যখন তোমায় ভুলল। আর তো যমুনা কুলে জলকে যাব না ভুলে। কলসি ভাষায় দেব নেই যে কানায়। ঘন ঘোর বর্ষায় বায়ু করে হায় হায়। মোর আখিবারি কথা কাহারে জানাই। ছাড়া ছাড়ি হলো যখন আজ থেকে দাও আড়ি। রাত 12টা বাজলো বোধহয়, যাই চলো ভাই বাড়ি। দুটি আখি দুটি নীলা। অতিষ্ঠ বিরক্তিকর ভাবে পান্নালাল ঘট করে রেডিওটা বন্ধ করে দিল। আপন মনেই বলল, ধ্যাৎ, রাধার সে গেলে কান্না আর ভালো লাগে না। কিন্তু শেষ দুটি কথা বেশ ভালো লাগলো। দুটি আঁখি দুটি নীলা। নীলা, হ্যাঁ নীলা নীলা। তবে দুটি নীলা বড় বাড়াবাড়ি। একটি মাত্র পেলেই আমি বেঁচে যাই। শুধু একটি মাত্র নীলা। বলতে বলতে পান্নালাল কেমন যেন বিমর্ষ বিহল হয়ে যায়। কোনো সুদূর দুর্গম বিভীষিকার মধ্যে যেন তার উৎকণ্ঠিত কল্পনা অভিযান করে। বাইরে থেকে দরজায় মৃদু করাঘাত হল। শিকারী বেড়ালের মতো সে সতর্ক তৎপর হয়ে ওঠে। চোখ দুটো তার দপদপ করে জ্বলছে। আরো একবার দরজায় শব্দ হতেই আতস্থ কণ্ঠে প্রশ্ন করে পান্নালাল, কে ওখানে? আমি সোহনলাল হে। ও, ভেতরে এসো। ভিতরে প্রবেশ করল সোহনলাল। তীক্ষ্ণ দৃষ্টিতে পান্নালালের মুখে চেয়ে আছে যেন। বলো, আমায় ডেকেছো? হ্যাঁ, বসো, কথা আছে। তা তোমার মুখে ভাবনার দেখা কেন? রাত 9টা বাজছে, চুনিলাল আর হীরালাল এখনো এসে পড়ল না। একটা জরুরি কাজে ওদের কলকাতার বাইরে পাঠিয়েছি। ট্রেনের সময় তো অনেকক্ষণ হয়ে গেছে। তোমার জরুরি কাজ মানেই তো বিপদের কাজ। হতে পারে তারা কোনো বিপদে পড়েছে। বিপদ? অসম্ভব নয়, কিন্তু তাদের বিপদ যে আমারও বিপদ। দেখো পান্নালাল, ব্যাপারটা একদম বুঝতে পারছি না। আগে সব কথা খুলে বলো দেখি। পান্নালাল সোহনলালের মুখে তার প্রখর দৃষ্টি নিবদ্ধ করে কি চিন্তা করে। পরমুহূর্তেই কল্পনায় রহস্যময় ব্যাপারটা সমস্তটুকু পর্যালোচনা করে নেয়। কেমন যেন অন্যমনস্ক হয়ে যায় সে। কোনো দুর্ধর্ষ দুঃসাহসিকতার মধ্যে নিজেকে হয়তো হারিয়ে ফেলে। তারপর গম্ভীর বিজ্ঞতায়, ঠোঁটের বিস্ফোরণে আর চোখের সংকোচনে ঈষৎ হাসির রেখা ফুটিয়ে তুলে পান্নালাল স্থির মনস্থ কণ্ঠে ধীরে ধীরে বলে, আচ্ছা, খুবই সংক্ষেপে বলছি শোনো। সাঁওতাল পরগনার এক পাহাড়ে গুহার মধ্যে অদ্ভুত এক দেবতা আছে। সাঁওতালিরা অনেকেই এই দেবতার পূজা দেয়। এই দেবতাটি হচ্ছে একটি অপদেবতা। রং করা কাঠে গড়া 12 ফুট উঁচু সেই মূর্তি। তার বিভৎস মুখের দিকে তাকালেই বুকের রক্ত ভয়ে একেবারে জমাট বেঁধে হিম হয়ে যায়। মূর্তিটা তুচ্ছ কাঠে গড়া বটে, কিন্তু তার গলার মালায় আছে একখানা আশ্চর্য নীলা। ওজনে নাকি 150 ক্যারেট।
সোহনলালের চোখ দুটো যেন শামুকের চোখের মতো ঠেলে ওপর দিকে খাড়া হয়ে ওঠে। 150 ক্যারেট? বলো কি হে? ফরাসি গভর্নমেন্ট একবার বাংলাদেশ থেকে একখানা 100 ক্যারেটের নীলা কিনেছিল, কিন্তু তার দামই যে 1,02,000 টাকা। তাহলে নীলাখানার দাম কত হতে পারে আন্দাজ করে দেখো তো সোহনলাল। গরিব সাঁওতালরা এত দামি নীলা পেল কোথা থেকে? তা কেউ জানে না। ওই অপদেবতাটি হচ্ছে অতি প্রাচীন, বয়স তার কম করে 300 হবে। সাঁওতালিদের বিশ্বাস তাদের দেবতা ওই নীলা নিয়ে পরলোক থেকেই হলোকে অবতীর্ণ হয়েছে। অবশ্য নীলাখানার কথা তারা কারোর কাছে প্রকাশ করে না। দৈবগতিকে আমি জানতে পেরেছি। বুঝেছি, রতনেই রতন চেনে। আর জানতে পেরেই তুমি নীলাখানা চুরি করবার জন্য চুনিলাল আর হীরালালকে পাঠিয়ে দিয়েছো, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছ, ওদেরই পাঠিয়েছি। এসব কাজে ওরা দুজন কিরকম ওস্তাদ তা তো জানোই। হ্যাঁ হ্যাঁ, তার জানি না, জানি বই কি। তারাই তো তোমার ডান হাত বা হাত, আর তাদের দৌলতেই তো কলকাতার পথে পথে তোমার 4-4টে মোটর ছুটাছুটি করে, আর তোমার দরজায় মোসাহেবের ভিড় হয়। তোমার কথা ঠিক হলো না সোহনলাল। তারা আমার সৈন্য, আমি তাদের সেনাপতি। বুদ্ধি যোগায় আমি। হ্যাঁ, সে কথা সত্য, কিন্তু পান্নালাল, এখন প্রশ্ন হচ্ছে এই যে চুনিলাল আর হীরালাল সে নীলাখানা চুরি করবে কেমন করে? সাঁওতালিরা তো আর অমন বহুমূল্য রত্ন অরক্ষিত অবস্থায় ফেলে রাখবে না। হ্যাঁ সোহনলাল, নীলাখানা বেওয়ারিশ মালের মতো প্রায় অরক্ষিত অবস্থাতেই আছে। সাঁওতালিদেরও ভিতরে হয়তো কিছু লোভী লোকের অভাব নেই, কিন্তু ওই ভুতুড়ে দেবতাকে তারা ভয় করে জমের মতো। তাদের দৃঢ় বিশ্বাস এই যে ওই নীলা যে চুরি করবে তার ভীষণ সর্বনাশ হয়ে যাবে। এমন বিশ্বাসের কারণ কি? তবে শোনো, অনেক কাল আগে নাকি একজন লোভী সাঁওতালি ওই নীলাখানা চুরি করে দেশ ছেড়ে পালিয়েছিল। তার পরের দিনেই অপদেবতার মূর্তি অদৃশ্য হয়, কিন্তু 2 দিন পরেই সকলে অবাক হয়ে দেখল তাদের দেবতা আবার নিজের জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তার গলার মালায় ঝুলছে সেই নীলা, আর নীলার নীল গায়ে রক্তের রাঙা দাগ। রক্তের দাগ? তার মানে? তার মানে আর কিছুই না, দেবতা নাকি সশরীরে গিয়ে চোরকে বধ করে হারানো রতন নিয়ে ফের ফিরে এসেছিলেন। যত সব গাঁজাখড়ি গল্প। শোনো, আরেকটা গল্প আছে, যদিও তাতে গাঁজার গন্ধ বেশি নেই। আর একবার রাতে আরেকটি চোর গুহার ভেতরে ঢুকেছিল, কিন্তু গুহার ছাদ থেকে মস্ত একখানা পাথর খসে তার মাথায় পড়ে। সকালে সবাই গিয়ে দেখে চোরের মাথাটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে, আর তার হাতে রয়েছে সেই সর্বনেশে নীলা। সাঁওতালিদের মত হচ্ছে দেবতাই পাথর ছুঁড়ে তার দফা রফা করে দিয়েছিলেন। এই ধরনের গল্পে সোহনলালের বিরক্তি একেবারে উগ্র হয়ে ওঠে। অবিশ্বাস্য বক্তব্য থেকে সে বক্তার উপরেই যেন বিশ্বাস হারায়। প্রশ্ন ছলে তীক্ষ্ণ ইঙ্গিতটা নিক্ষেপই করে সোহনলাল। আচ্ছা, এসব রূপকথায় তুমি বিশ্বাস করো? আমি করি না, তবে সাঁওতালিরা করে। কোনো চুরি তাই আর ওমুখ হয় না। রাত্রে গুহার মুখে পাহারা দেয় সাঁওতালি এক পুরুত, একেবারে একলা। চুনিলাল আর হীরালাল অনায়াসেই তার চোখে ধুলো দিতে পারবে। তা সবই তো বুঝলাম, কিন্তু তুমি হঠাৎ আমাকে স্মরণ করেছো কেন? তুমি একে জহুরি, তার উপরে চোরাই মাল বিক্রি করতে তুমি ওস্তাদ। তুমি ছাড়া যে আমার গতি নেই সোনা।
ওস্তাদ ব্যবসাদার সোহনলাল। বাজ পাখির মতো কোনো সুযোগ সে হারাতে দেয় না। প্রখর তৎপরতায় যেন পান্নালালের প্রস্তাবে একটা ছো মেরে প্রশ্ন করে, আচ্ছা ধরো নীলাখানা যদি আমি 1.5 লাখ টাকায় বেচে দিতে পারি, তাহলে আমার কি পাওনা হবে? 10%। মোটে 15,000 টাকা? তা হয় না, এসব কাজে পদে পদে বিপদ। আমি 25,000 টাকা চাই। সোহনলাল, সেসব কথা যথা সময়ে হবে। গাছে কাঁঠাল গোফে তেল দাও কেন? আগে চুনিলাল আর হীরালালকে আসতে দাও। সোহনলালের লাভ করার লোভ তার ব্যবসাদারি সতর্কতাকেও ছাড়িয়ে গেছে। হুঁশিয়ার পান্নালালের কাছে তা উলঙ্গ নির্লজ্জতায় প্রকাশ হয়ে পড়লেও পান্নালালের ভৎসনায় সে লজ্জাবোধ করে না, বরং সপ্রতিভভাবে যেন পান্নালালের নীলার প্রাপ্তির সম্ভাবনাকেই অভিসম্পাত করে জানায়। কিন্তু তারা কি আর আসবে? হয় তারা নীলা নিয়ে উধাও হয়েছে, নয় কোনো সত্যি বিপদে পড়েছে। হঠাৎ পান্নালাল উল্লাস ভরে বলে উঠল, ইয়েস, ফাইনালি! তোমার দুটো অনুমানের একটাও সত্যি নয়। সিঁড়ির উপরে আমি হীরালালের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। জয় জয় মা, মাগো তুমি আছো। অতি দ্রুত পায়ের শব্দ সিঁড়ি দিয়ে উঠে আসছে। ধনুকের ছেঁড়া ছিলার মতো পান্নালাল চেয়ার থেকে উৎক্ষিপ্ত হয়ে দরজার দিকে যেন ছিটকে গেল। বাইরে থেকে দড়াম করে ঘরের দরজা খুলে গেল। ঝড়ের ঝাপটার মতো আছড়ে পড়ল হীরালাল ঘরের মধ্যে, পান্নালালের পায়ের কাছে। পান্নালাল ও সোহনলাল তাকে ধরে তুলতে গেল। ভয়ার্ত বিস্ফারিত চোখ দুটো কপালে তুলে কোনো রকমে উচ্চারণ করে হীরালাল, পান্নাবাবু, পান্নাবাবু, পান্নাবাবু। সংজ্ঞাহীন হীরালাল অসার নিস্পন্দ হয়ে ভারী পাথরের মতো ওদের হাত থেকে নিচে স্খলিত হয়ে পড়ল। সোহনলাল জল আনতে ছুটল। মুহূর্তের অবকাশ। ত্রুর বিদ্যুৎ ভঙ্গিতে পান্নালাল হীরালালের হাতের মুঠো ও জামার পকেটগুলো সতর্ক ক্ষিপ্রতায় হাতড়ে দেখল। সোহনলাল জল এনে চোখ মুছে দিতে লাগল। পান্নালাল সহজভাবেই বলল, সেন্স নেই, চলো একে ধরাধরি করে আমার বেডরুমে নিয়ে চলি। মাথার কাছে টেবিল ফ্যানটা চালিয়ে দাও। ওর জ্ঞান না ফিরলে তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে আর কি বা হতে চলেছে। তবে ইতিমধ্যেই যদি... এই বলতেই পান্নালাল তাড়াতাড়ি সামনের দরজাটা বন্ধ করে চাবি ঘুরিয়ে দিলে। তারপরে ত্রস্ত পায়ে টেবিলের ড্রয়ার থেকে দুটো রিভলভার বের করে কার্টিজগুলো একবার ঘুরিয়ে দেখে নিল এবং কোমরে দুই ধারে দুটোকে গুঁজে নিয়ে সোহনলালের সঙ্গে মিলে হীরালালকে ধরাধরি করে শোবার ঘরের দিকে অগ্রসর হলো। শোয়ার ঘরখানি অপেক্ষাকৃত ছোট। বিছানায় পড়ে আছে হীরালাল, আতঙ্ক আচ্ছন্ন, জ্ঞানহীন। বনবন করে তার শিওরে ঘুরছে ইলেকট্রিক ফ্যান। হীরালালের চেতনার প্রতীক্ষায় তার দুই পাশে দুই চেয়ারে বসে আছে নির্বাক পান্নালাল ও সোহনলাল। মুখে চোখে তাদের একই উদ্বেগের কালো ছায়া। অবশেষে হীরালাল চোখ মেলে চাইল। দৃষ্টিহীন শূন্য চাহনি কোনো অদৃশ্য আতঙ্কের ভ্যাম্পায়ার
যেন শরীরের সমস্ত রক্তটুকু শুষে নিয়ে তাকে একেবারে শুকনো ফ্যাকাশে করে ফেলে দিয়েছে। তার সম্পূর্ণ চেতনা ফিরতেই সে আবার অস্থির হয়ে ওঠে। কোনো করাল নিয়তি তাকে যেন আবার অনুসরণ করছে। পলায়নে পঙ্গু সে অসহায়ভাবে ঘন ঘন হাঁপাতে লাগলো। নিজের পারস্পরিক অবস্থান সে একবার দেখে নিল। কি ব্যাপার হীরালাল, আবার অত হাঁপাচ্ছ কেন? ও অনেক কষ্টে পালিয়ে এসেছে, ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছি। সে কি? হ্যাঁ, আমি আসবার আগেই কলকাতার পুলিশ চুরির খবর পেয়েছে। নিশ্চয়ই ওখানকার পুলিশ তাকে খবর পাঠিয়েছে। হাওড়ায় তারা আমার জন্য অপেক্ষা করছিল। কি করে যে তাদের ফাঁকি দিয়েছি তার বলবার নয়। উফ, আগে আগে এক গ্লাস জল। পান্নালাল নিজেই তাড়াতাড়ি জল এনে তার মুখের কাছে ধরে বলল, এই নাও। জ্বরের গ্লাসটা এক নিঃশ্বাসে পান করে হীরালাল আবার যেন প্রাণ ফিরে পেল। গভীর তৃপ্তির উচ্ছ্বাস তার মুখ দিয়ে আপনাই যেন বেরিয়ে আসে। বাঁচলুম, যা তেষ্টা পেয়েছিল। পান্নালাল যথেষ্ট অপেক্ষা করেছে। হীরালালের জামার পকেটে নীলা নেই সে দেখেছে। তবে কি নীলা চুনিলালের কাছে? কিন্তু চুনিলালও তো আসেনি। আসল সংবাদ এখনো সবই রহস্যময়। হীরালাল জলপান করে বিছানার উপর উঠে বসল। তার সুস্থতা লক্ষ্য করে পরের প্রশ্নেই জিজ্ঞাসা করে পান্নালাল, তাহলে তাহলে কি নীলাখানা পেয়েছ? কই সেই নীলা? দেখাও আমাকে। তাকে দেখবার জন্য আমি আমি ব্যাকুল হয়ে উঠেছি। জাস্ট গিভ ইট টু মি। কথা বলতে বলতে অধীর আগ্রহে পান্নালাল তার হাতখানা বাড়িয়ে দেয়। হীরালাল তার অধৈর্য অশোভন লোভ লক্ষ্য করে। লোভ। পান্নালালের প্রতি একটা উৎকট ঘৃণা তার অন্তঃস্থল থেকে উদ্গারিত হয়ে আসে। সে নির্বাক দৃষ্টিতে পান্নালালের দিকে তাকিয়ে থাকে। এত লোভ লোকটার। পান্নালাল কি ভেবে হাতখানা সরিয়ে নিয়ে বলে, দেন নীলাখানা কি চুনিলালের কাছে? চুনিলাল কোথায়? চুনিলাল এখন কোথায় আছে জানি না। জানো না? না পান্নাবাবু, স্বর্গের দরজা তো সে আর খোলা পাবে না। হয়তো সে এতক্ষণে নরকের দিকে যাত্রা করেছে। হীরালাল, আমি হেয়ালি ভালোবাসি না। আগে আমি জানতে চাই নীলাখানা পেয়েছ কি না? পেয়েছি পান্নাবাবু। তাহলে এবার সব খুলে বলো। শুনুন তবে, কাল অমাবস্যার রাত গেছে। ঘুটঘুটে অন্ধকারে গা ঢেকে আমরা দুজনে গুহার দরজার কাছে গেল। চারিদিকে একেবারে নিঝুম, গাছের পাতারা পর্যন্ত নিঃসার। তারই মধ্যে শোনা যাচ্ছে কেবল গুহার দরজায় সাঁওতালি পুরুতের নাক ডাকার আওয়াজ। চুনিলাল এক লাফে তার উপরে ঝাঁপিয়ে পড়ল। পুরুতের গলা টিপে ধরে এ জন্মের মতো তার নাক ডাকা বন্ধ করে দিল। তারপর দুজনে গুহার ভিতরে ঢুকলো। ঘুটঘুটে অন্ধকার গুহা। ঢুকেই কেন জানি না আমাদের গাটা ছমছম করতে লাগলো। চুনিলাল তো এগোতেই চায় না। শেষমেশ আমার গুঁতো খেয়ে তবে এগোলো। কিন্তু টর্চ জ্বেলে দেখলুম সেই ভীষণ ভূত দেবতার ভয়ঙ্কর মুখে দুটো ড্যাব ড্যাবে আগুন চোখ তপ তপ করে জ্বলছে। এতক্ষণ সোহনলাল নীরব শ্রোতা হিসেবে এদের কথোপকথন শুনছিল। এবার জোর দিয়ে বলে উঠল, অসম্ভব! কাঠের মূর্তি, চোখ জ্বলবে কেমন করে? ভয়ে তোমরা কি দেখতে গিয়ে কি দেখেছ? হতেও পারে। তারপর শোনো, বেজায় উঁচু সেই মূর্তিটা। তার গলা আমাদের নাগালের বাইরে। চুনিলাল ভয়ে কাঁপতে কাঁপতে আমার কাঁধের উপরে চড়ে মূর্তির গলার হাড় থেকে
কোনো রকমে নীলাখানা ছিঁড়ে নিলে, কিন্তু পর মুহূর্তেই ভয়ানক চেঁচিয়ে উঠে আমার কাঁধ থেকে ঠিকরে পড়ে গেল সে। টর্চের আলো ফেলে দেখি চুনিলাল মাটির উপরে ছটফট করছে, আর তার পাশে পড়ে রয়েছে নীলাখানা। মূর্তির দিকে তাকিয়ে দেখি তার গা বেয়ে মস্ত একটা সাপ ফোঁস ফোঁস করতে করতে নেমে আসছে। আমি আর দাঁড়ালাম না, নীলাখানা তুলে নিয়ে তীরের মতো ছুটে পালিয়ে এলো। কথাগুলো বলতে বলতে হীরালাল উত্তেজনায় জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। এক দৃষ্টে সে পান্না ও সোহনলালের দিকে তাকিয়ে থাকে। চোখের সামনে সেই ভয়াবহ দৃশ্যের পুনরঅভিনয় যেন ভেসে উঠছে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলে ওঠে, নরকে যাক চুনিলাল, সে নীলাখানা কোথায় এখনই দাও সেই নীল আমার হাতে, আমি তাকে দেখতে চাই এখন। কোঁচার খুঁটে বাঁধা ছিল নীলাখানা, পেটের কাছে অতি সাবধানে কোঁচা। সেটা খুলতে খুলতেই বলল হীরালাল, এ নিন আপনার নীলা। হীরালালের হাত থেকে একরকম ছো মেরেই নীলাখানা নিয়ে পান্নালাল নীরবে অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে দেখতে লাগলো। দেখতে দেখতে কেমন যেন হয়ে যায় পান্নালাল। সে ভুলে যায় সকল উত্তেজনা, সমস্ত আতঙ্ক, বিভীষিকা। হীরালালের বীভৎস কাহিনী তার কাছে স্বপ্নে শোনা গল্প হয়ে গেছে। চুনিলালের মৃত্যু, হীরালালের পেছনে পুলিশের অনুসরণ, এখানকার অবস্থানে তাদের আসন্ন বিপদের সম্ভাবনা, সমস্তই সে বিস্মৃত হয়। অপলক আবিষ্ট নেত্রে সে চেয়ে থাকে নীলাখানার দিকে। এই কি নীলার সম্মোহন? এই মোহের পথেই কি নীলা ডেকে আনে সর্বনাশ মানুষের লোভী জীবনে? কে জানে। সোহনলালও আগ্রহ সহকারে ঝুঁকে পড়ে দেখছিল নীলাখানা। মুগ্ধ স্বরে উচ্ছ্বসিত হয়ে ওঠে সে। আশ্চর্য নীলা, এর কোনো তুলনাই নেই। পান্নালাল আর চোখ ফেরাতে পারে না। কি এক ঐন্দ্রজালিক মায়ার দ্যুতি নীলার নীল অঙ্গে দুলে দুলে উঠছে। পান্নালালের গলা দিয়ে যেন অন্য কেউ কথা বলে। নীলার সৌন্দর্যে আচ্ছন্ন পরিপূর্ণ অভিভূত আবেগে বলে ওঠে সে, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আশ্চর্যই বটে। নীল পদ্ম, নীল আকাশ, নীল সাগরের রঙের কাছে ম্লান হয়ে যায়। তোমার কবিত্ব রাখো পান্নালাল। দেখি নীলাখানা আমার হাতে দাও, ওর কত দাম হবে একবার দেখি। হে নীলা, হে নীলা, আমার বেচবার ইচ্ছা নেই। আমি বেচবো না, আমি বেচবো না। সোহনলাল ও হীরালাল উভয়ই বিস্ময় বিস্ফারিত নেত্রে চেয়ে থাকে। পান্নালালের খ্যাপাটে কথাটা যেন অনুধাবন করার চেষ্টা করে। স্থির সংকল্প পান্নালাল দৃঢ় চিবুক সংবদ্ধ করে বজ্র মুষ্টিতে নীলাখানা চেপে ধরে ওদের দিকে সেনাপতির আদেশের ভঙ্গিতে শানিত দৃষ্টি নিক্ষেপ করে। সে কি, আমার 25,000 টাকা মাঠে মাঠে যাবে নাকি? ও নীলা না বেচলে আমার টাকা দেবে কেন? ওর জন্য চুনিলাল মরেছে, আমিও জমের দরজা থেকে ফিরে এসেছি। তোমাকে আমি 3,000 টাকা বকশিশ দেব। 3,000 টাকা? ও নীলার দাম কত হবে সোহনলাল বাবু? 1.5 লাখও হতে পারে। আর আমি পাবো মাত্র 3,000 টাকা? বাহ, খুব ভালো। পান্না বাবুর দেখছি যে দয়ার সীমা নেই। পান্না, ও নীলা কিন্তু তোমায় বেচতেই হবে। আমাকে না হয় 15,000 টাকাই দিও। পান্নালাল ওদের কথায় যেন কানই দেয় না। ক্রমেই তার অন্তর তলদেশ থেকে সমস্ত চিন্তা, সংকল্প, দেহের প্রতিটি স্নায়ুতন্ত্রী সমস্তই কঠিন থেকে কঠিনতর হয়ে এক অদ্ভুত পৈশাচিক নির্মমতায় যেন রূপান্তর গ্রহণ করে।
দুর্দম্য অধৈর্য বুঝি প্রচণ্ড বিস্ফোরণে তার নিষ্ঠুরতম আত্মপ্রকাশ প্রত্যক্ষ করতে চায়। তবুও নিজেকে সংবরণ করে পান্নালাল। দৃঢ় গাম্ভীর্যে সে উঠে দরজার দিকে অগ্রসর হলো। ওরা দুজনও পান্নালালের পশ্চাতে উঠে দাঁড়ালো। পান্নালাল চলে যায় দেখে সোহনলাল বলে, পান্না, তোমার টিকি কিন্তু আমার হাতে বাঁধা। জানো তো আমি তোমার সর্বনাশ করতে পারি। উত্তেজিত অতিশয্যে হীরালাল ঝট করে পান্নালালের বাঁ হাতখানা ধরে বলে, পান্নাবাবু, আমি অনিরার সমান ভাগ চাই। ধৈর্যের শেষ সীমান্তে পান্নালাল। কোনো অলক্ষ্য হিংস্র নিয়তি যেন অবিমর্ষ ক্ষিপ্রতায় তাকে ঠেলে দেয় এক চরম সমাধানের পথে। দুই চোখে আগুনের ঝলক তুলে বলে পান্নালাল, সোহনলাল করবে আমার সর্বনাশ, আর ওই সুরের বাচ্চা হীরালাল চায় সমান ভাগ। তাহলে আমার উত্তর হচ্ছে এই। কথার সঙ্গে সঙ্গেই চকিতে রিভলভার বের করে দুবার ছুঁড়লে পান্নালাল। দুটো জ্বলন্ত গুলি দুজনের দাবি ঠান্ডা করতেই যথেষ্ট। পান্নালাল তা জানে। সোহন ও হীরালাল আর্তনাদ করে সশব্দে আছড়ে পড়ে গেল। পান্নালাল এক পৈশাচিক হাসি হেসে উঠে বলল, ইনি করবেন আমার সর্বনাশ, আর উনি চান আমার সমান ভাগ। আহাগো! অবজ্ঞা ভরে আরো কি বলতে যাচ্ছিল পান্নালাল, কিন্তু হঠাৎ তার যেন কণ্ঠ রোধ হয়ে গেল। বাড়ির দরজায় একখানা মোটর এসে দাঁড়ানোর শব্দ হলো। সচমকে বিভ্রান্ত স্বরে পান্নালাল বলে, ও কার মোটরের শব্দ? নিচের সদর দরজায় দমাদম পদাঘাতের শব্দ এসে পান্নালালের কানের পর্দায় যেন ভেঙে ফেলতে চায়। উৎকণ্ঠিত স্বরে এসে বলে ওঠে, ও কারা দরজায় লাথি মারে? পান্নালাল সন্ত্রস্ত হয়ে জানলার খড়খড়ি তুলে কিছুটা অনুমান করবার চেষ্টা করে। জানলা খুললেও বাড়ির ঠিক নিচে কিছু দেখা যায় না, শুধু কথাগুলো আরো স্পষ্ট শোনা যাচ্ছে। তা থেকেই সে সভয়ে বলে ওঠে, পুলিশ! সদর দরজায় পদাঘাতের পর পদাঘাত, আর সেই সঙ্গে পান্নালালের চেতনার উপরে যেন কেমন একটা ভারী বিভ্রান্তির প্রলেপ কে যেন লেপে দিচ্ছে। সমস্ত ঘরের বাতাস যেন প্রতিধ্বনি করে উত্তরোত্তর বাড়িয়ে তুলছে আনুনাসিক কণ্ঠের বিকট ও তীব্র স্বর। কোথায় যেন একটা পৈশাচিক অট্টহাস্য শোনা যায়। পান্নালালের সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে ফেলে সেই হাসি। উদ্ভ্রান্ত স্বরে সে চিৎকার করে ওঠে, কে অমন ভাবে হাসছে? দরজায় পদাঘাতের শব্দ আর ওই বিকট অট্টহাসি যেন আরো জোরে আরো নিষ্ঠুর ভাবে তাকে ঘিরে ফেলতে আসছে। পান্নালাল ছিটকে বাড়ির ভেতর দিকের দরজা দিয়ে ঊর্ধ্বশ্বাসে সেই ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। সোহনলালের দেহকুণ্ডলীর ভিতর থেকে একটা অস্ফুট গোঙানি যেন কোনো অদৃশ্য সর্বশক্তিমান বিচারকের কাছে নালিশ জানাচ্ছে। মানুষের কানে তার কোনো অর্থ ধরা পড়ে না, তবুও ভাবটা বোঝা যায়। ইহজগতের মেয়াদি আয়ু তার পূর্ণ হয়ে এলো।
প্রতিহিংসা বুঝি আর এখানে নেওয়ার সময় হবে না। এই শরীরে যে কাজ শেষ হলো না, অন্য কোনো অশরীরীর কাছে তার রেশ পৌঁছে দেওয়াই হয়তো সান্ত্বনা আছে। তাই হয়তো সে নালিশ জানাচ্ছে ঘরের বাইরের আকাশের কাছে। ঘরের জমাট বাঁধা নিস্তব্ধতা ভেদ করে তার গোঙানির সাতনলি ফলার মতো ক্রমশই আকাশ চিরে উপড়ে উঠছে। ওদিকে সদর দরজায় তেমনি দমাদম আওয়াজ হচ্ছে, আর মাঝে মাঝে যেন পাহাড়ে পাঁজরা ফাটিয়ে বিকট শব্দ ফেটে ফেটে পড়ছে এক অট্ট হাসি। সোহনলালের রক্তাক্ত দেহ তখনও ছটপট করছে, কিন্তু হীরালাল সম্পূর্ণ মৃতবৎ। হঠাৎ যেন তার দেহ নড়ে উঠল, প্যাট প্যাট করে চারিদিকটা একবার দেখে নিল এবং তার চিরকালের অভ্যাস মতো পরিহাস্যপক্ষ ভাষায় বলল, আন্নাবাবু তো পাওয়ার পর এবারে আমাকেও মনে হচ্ছে গাত্রোত্থান করতে হবে। ও হে সোহনলাল বাবু, চোখ তো মুদে আছেন, কিন্তু পটল তুলেছেন কি নাকি আমার মতনই মটকা মেরে পড়েছিলেন? পাথর চাপা অনুভূতির মধ্যে সোহনলালের চেতনা যে সমাধিগ্রস্ত ছিল, দেহের যন্ত্রণাটাকে মনে হচ্ছিল বুঝি নরকদূতের সাঁড়াশির কামড়ে ধরা টান। বহু যোজন দূর থেকে যেন হীরালালের কথা তার কানে ভেসে এসে লাগছে। হীরালাল, আমার আর কোনো আশাই নেই। আমার আঘাত সাংঘাতিক। কিন্তু পান্নাবাবুর গুলিতে আহত হয়েছে যে কেবল আমার পাঞ্জাবির হাতা। তার চোখে ধুলো দেওয়ার জন্যই এতক্ষণ আমি মরার মতন পড়েছিল। কিন্তু কিন্তু ওই শয়তান পান্না, ও কি পালাতে পারবে? খুব পারবে। বাড়ির পিছন দিকে একটা গুপ্তধর আছে যে, পুলিশ সদরে যেরকম লাঠির ওপর লাঠি চালাচ্ছে, আমাকেও মনে হচ্ছে ওখান দিয়েই প্রস্থান করতে হবে। হীরালাল আহত নয়, সে তার পুনর্জীবন নিয়ে এখনো নিরাপদ হতে পারে। এই সংবাদে সোহনলাল অস্বাভাবিকভাবে আশ্বস্ত হয়ে উঠল, কিন্তু হীরালাল গাত্রোত্থান করে দেখে অসহায়ভাবে সে অনুরোধ জানায়, না না হীরালাল, যেও না। হীরালাল তার কাতর নিষেধের কোনো অর্থ খুঁজে পায় না। তার ভুলুণ্ঠিত রক্তাক্ত দেহের দিকে একটা বক্র দৃষ্টি এনে হেসে ওঠে হীরালাল। সে মনে করে যে মরেছে, অপরের বেঁচে থাকাটা হয়তো তার অসহ্য। তাই বলে এখন ওর শুশ্রূষা করতে বসে পুলিশের হাতে ধরা পড়ে সে মরবে নাকি? সে টেবিলের কাছে গিয়ে একখানা কাগজ টেনে নেয়। সোহনলাল আবার কাকুতি জানায়, এখনই যেও না হীরালাল। শুনো, আমার তো শিয়রে মৃত্যু, কিন্তু মরবার আগে আমি জেনে যেতে চাই তুমি ওই শয়তানের প্রতিশোধ নিতে পারবে কিনা। চুপ করে রইলে কেন? হীরালাল, কাগজে কি লিখছো? আপনি বলবার আগেই আমি প্রতিশোধের ব্যবস্থা করছি। এতক্ষণে সে বুঝতে পারে কেন সোহনলাল তাকে ছাড়তে চায় না। এতক্ষণ যেন সোহনের প্রতি তার অনুকম্পা হয়, শ্রদ্ধা জাগে। মৃত্যু যন্ত্রণাও এদের যদিও বা সহ্য হয়, প্রতিহিংসা চরিতার্থ না হওয়ার জ্বালা বুঝি একেবারেই অসহ্য। এই বৃত্তিটুকুর পরিচয়ে হীরালাল সোহনলালের প্রতি সহানুভূতি দেখাতে পারে অবশ্য। সোহনের কাছে একখানা চেয়ার টেনে নিয়ে সে একটু বসে, সতর্কভাবে খেয়াল রাখে বাইরে পুলিশের দরজা ভাঙার আওয়াজ। অস্থিরভাবে তাকে বলে সোহনলাল, হীরালাল, আমার চারিদিক ঝাপসা হয়ে আসছে। শীঘ্র বলো, কি 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 ব্যবস্থা নিয়েছো? শুনুন, পান্নাবাবু নিশ্চয়ই তার স্ত্রীর কাছে গেছে। কাগজে সেই ঠিকানা লিখে পুলিশের জন্য টেবিলের ওপরে রেখে গেল। ঠিকানা আমি ছাড়া আর কেউ জানে না।
আর যদি সেখানে না যায়? তাহলে তার বরাত ভালো। অদৃষ্টের বিরুদ্ধে আমি তো আর লড়তে পারবো না। কিন্তু হীরালাল, তুই শুনেছ কি? সেই ভয়ানক হাসি? শুনেছি, বোধ হয় পুলিশের কেউ হেসেছে। না না হীরালাল, ও ও হাসি মানুষের নয়। তাহলে যমদূত বোধ হয় আপনাকে অভ্যর্থনা করতে এসেছে। হীরালাল, প্রাণ যায়, মরবার সময় তুই তুই আমাকে ভয় দেখাচ্ছ? না না, ঠাট্টা করছো? ঠাট্টা করছি সোহনলাল বাবু। আমাদের কাছে জীবন আর মরণ দুই যে মস্ত বড় ঠাট্টা। যে ব্যবসা ধরেছি আমাকেও যে এইভাবেই মরতে হবে, কিন্তু সেদিন আমি হাসতে হাসতেই মরব। জীবন আর মরণ দুই যাদের কাছে মস্ত বড় ঠাট্টা, তারাই পারে অকাতরে জীবনের রাশ আলগা করে দিতে, সুপথে বা কুপথে। মাঝে যদি থাকে কোথাও মরণের খাত, তা তারা লাফিয়ে পারও হতে পারে, অথবা তাতে চিরকালের সমাধি রচনাও করতে পারে। হীরালালের দুর্ধর্ষ দস্যু জীবনে এইখানেই মনে হয় তার সত্য উপলব্ধি আছে। পরিণাম না ভেবে এ পথে সে আসেনি। মৃত্যুর আশঙ্কাটা তার চলার পথে বহুবার উত্তঙ্গ পুণ্যচ্ছেদের মতো মাথা তুলে দাঁড়িয়েছে। সে তার সতর্ক উপস্থিতি বুদ্ধিতে বারে বারে এড়িয়ে এসেছে, আর মনে মনে হেসেছে জীবনের প্রতি, মৃত্যুর প্রতি তার পরিহাসের হাসি। তাই হীরালাল যখন বলে সে হাসতে হাসতেই মরবে, তখন মনে হয় না সে কিছু বাড়িয়ে বলে। কিন্তু সোহনলাল, সে তো আসন্ন মৃত্যু মুখে। সে কি সত্যি কাঁদছে? হাঁপাতে হাঁপাতে সে উত্তর দেয়, আমার আমার দম বন্ধ হয়ে আসছে। আমিও আমিও হাসতে হাসতে মরতে পারি হীরালাল, যদি যদি পান্না ধরা পড়ে। বাইরে হুড়মুড় করে একটা আওয়াজ হলো। চমক ভেঙে হীরালাল বলে ওঠে, ওই সদর দরজা ভেঙে পড়ল। আপনি এখন মরুন, আমি এখন পালাই। পরে নরকে একদিন আবার দেখা হবে। চললাম। দ্রুত পদশব্দ তুলে প্রস্থান করে হীরালাল। বাড়ির কোথায় গুপ্তদর আছে সেদিকে। সোহনলাল অন্তিমকালে শেষ 2-4টি মুহূর্ত মাত্র ভিক্ষা চায়। অন্তত পুলিশের লোক তার ঘরে না আসা পর্যন্ত তার শেষ নিঃশ্বাস যেন না বের হয়। হয়তো সিঁড়ির উপর বহু লোকের ত্রস্ত জুতের শব্দ সোহনের কানে আসছে। মাত্র কয়েকটি মুহূর্তের আয়ু, সে কি এতই বেশি? সমস্ত চেতনা আচ্ছন্ন করে তার চোখের সামনে বয়ে এলো কুজ্ঝটিকার ঝড়। জীবনের শেষ পরিধিকুলে সে আরো 2-1টি মুহূর্ত আশ্রয় পেতে চায়। তাহলে সেও হীরালালের কথা মতো হাসতে হাসতেই মরতে পারে। পুলিশের লোক প্রায় উঠে এসেছে। তাদের হইচই যেন শব্দের সরীসৃপ। দুর্বার হিংস্রতায় ফনা মেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। দরজায় ধাক্কা দিয়ে ঘরের মধ্যে দমকা ঝড়ের মতো প্রবেশ করল পুলিশ ইন্সপেক্টর। আসার মুখেই যেন আচমকা ইলেকট্রিকের শকে থমকে গিয়ে ইন্সপেক্টর বলে ওঠে, এ কি? ঘরের ভিতরে রক্তারক্তি কাণ্ড। তুমি কে? আর পরিচয় দেওয়ার সময় নেই। আসামি পান্নালাল আমাকে মেরে গুপ্তদ্বার দিয়ে পালিয়েছে। ওই ওই টেবিলে ওর ঠিকানা। ইন্সপেক্টর কাগজখানা হাতে তুলে নিয়েই বলল, কাগজে লেখা আছে 10 নম্বর চন্দ্রমোহন লেন, পান্নাবাবু নীলা নিয়ে সেইখানে পালিয়েছে। সোহনলাল শুধু এইটুকু শুনবার জন্যেই তার শেষ বিন্দু শক্তি দিয়ে যেন তার শেষ নিঃশ্বাসটুকু স্থগিত করে রেখেছিল।
প্রতিহিংসার চরম চরিতার্থতায় তার দুর্বল মুখেও যেন একটা ক্ষীণ হাসি অতি সূক্ষ্ম রেখা খেলে গেল। পরম পরিতৃপ্তিতে একবার শব্দ করেই সে একেবারে চিরকালের মতো নিস্তব্ধ হয়ে গেল। সাব ইন্সপেক্টর বলল, স্যার, এই লোকটা বোধহয় মরে গেল। মোরকে ভদ্র গুন্ডা পান্নালালের আড্ডায় সাধু লোক মরতে আসে না। কলকাতায় আর একটা আপদ দূর হয়, কিন্তু মরার আগে লোকটা আর দুই একটা কথা বলে গেলে পারত। হ্যাঁ স্যার, এমন করে মরা বড়ই অন্যায় স্যার। এখন এই আমরা কি করব বলুন তো? এই আড্ডার মালিক পান্নালালকে জানি, কিন্তু আবার কোথায় তার দেখা পাবো? চলো 10 নম্বর চন্দ্রমোহন লেনে গিয়ে আগে দেখাই যাক। যাওয়ার আগে পুলিশের দলবল তন্ন তন্ন করে সারা বাড়িখানা তল্লাশি করল। তাদের কাঙ্ক্ষিত বস্তু কোথাও নেই এবং তারপর সেই রক্তমাখা লাশের পাহারায় দু একজনকে রেখে তারা সকলেই প্রস্থান করে পান্নালালের উদ্দেশ্যে চন্দ্রমোহন লেনে। সোহনলালের অশরীরী আত্মা হয়তো তখনও তার সদ্য তক্ত দেহের শিয়রে অলক্ষ্যে দাঁড়িয়ে থাকে। চন্দ্রমোহন লেনে 10 নম্বর বাড়ির সম্মুখ অংশে এত রাত্রেও আলোকিত। সরকারি রাস্তার গ্যাসের আলো এখানে সারা রাত্রি অন্ধকারকে আসতে দেয় না। বাড়ির ভিতরের অংশ অন্ধকার, শুধু উপরের ঘরে একটা জানলার ফাঁক দিয়ে একটু ক্ষীণ আলোর রেখা চোখে পড়ে। ভিতর এবং বাইরে একটা নির্দোষ গৃহস্থ আবহাওয়া। পাপের আতঙ্ক, লোভের উত্তেজনা কোনো কিছুকে এখনো কলুষিত করেনি। কিন্তু পান্নালাল যেখানে আসছে, পান্নালাল যেখানে আশ্রয় নেবে, পান্নালাল যেখানে সেই নীলা গোপন রাখতে চাইবে, সেখানকার নিষ্কলুষ শান্তি কি নিরবিচ্ছিন্ন বিরাজ করতে পারবে? নীলার মোহে পান্নালাল মুগ্ধ, লোভে অন্ধ, আর নীলা তার পিছনে নিয়ে আসছে এক চরম সর্বনাশ। সব পুড়িয়ে ছাড়খাড় করবে, তবু নিবৃত্তি মানবে না। 10 নম্বর চন্দ্রমোহন লেনের নির্বিরোধ গৃহস্থ পরিবেশের হয়তো কোনো কিছু নিষ্কৃতি পাবে না, হয়তো বা সে আয়োজন সম্পূর্ণ হয়ে এলো। পান্নালাল হাঁপাতে হাঁপাতে বাড়ির মধ্যে প্রবেশ করে, যেন জলে ডোবা কোনো জাহাজের নাবিক এসে ডাঙায় উঠল। অকুলের মাঝে কুল পেয়ে আপন মনেই সে বলে, যাক, মানে মানে ফাঁড়া বোধ হয় কেটে গেল। নিজের বাড়িতে এসে পড়েছি। এখানকার ঠিকানা জানে খালি হীরালাল, কিন্তু সে আর কথা কইবে না। ওরে রামু, এদিকে আয়। রামু সংসারের চাকর, অদূরেই কোথায় ঘুমিয়ে পড়েছিল। প্রভুর এক ডাকেই সাড়া দেয়। আজ্ঞে বাবু। গিন্নিমা কোথায়? শোবার ঘরে বাবু। আচ্ছা, তুই সদর বন্ধ করে দে। পান্নালাল সিঁড়ি দিয়ে দোতলায় উঠল। নিজের মনের আলোড়ন বিলোড়ন যত দূর সম্ভব চেপে রেখে সহজভাবেই সে একটা বন্ধ দরজা ঠেলে ঘরের ভিতর ঢুকল। পান্নালালের স্ত্রী প্রভা অনেক আগেই তার গলার স্বর শুনেছে, কিন্তু ঘর থেকে নেমে নিচে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। যেমন এতক্ষণ ছিল তেমনি খাটের উপর গা এলিয়ে দিয়ে বুকের উপর একখানা বই খুলে পড়বার চেষ্টা করছে। দাম্পত্য জীবনের প্রথম দিকেই তার এ শিক্ষা হয়েছে যে অহেতুক উৎসুক যেন সে পরাত পক্ষে না দেখায়। তার স্বামীর রহস্যময় গতিবিধির প্রতি যেন সে কোনরূপ কৌতূহল পোষণ না করে। আগে হয়তো সে পীড়া অনুভব করত, কিন্তু এখন দীর্ঘদিনের অভ্যস্ততায় এটা তার স্বাভাবিকই গা সওয়া হয়ে গেছে। তবু আজ পান্নালালের সঙ্গে তার
অনেক কথা জানতে ও জানাতে ইচ্ছা করছে। সে এতক্ষণ যে মানসিক অবস্থায় কাটিয়েছে তা তার স্বামীকে না জানিয়ে সে পারবে কেমন করে। সে এতক্ষণ যেন তার অপেক্ষাই করছিল। কিন্তু রাত 3টের আগে যার বাড়ি ফেরা অভ্যাস বিরুদ্ধ, তাকে 11টার আগেই আশা করা বাতুলতা। কিন্তু সেই পান্নালাল সত্যি এত আগে বাড়ি ফিরল দেখে প্রভা মনে মনে একটু বিস্মিত হলো। কি মেজাজে যে পান্নালাল এসেছে কে জানে। প্রভা জানে স্বামী আর যেখানে যাই করুক তার কাছে অন্তত সে সদয় ও স্নেহপ্রবণ। বহু আদর আবদার সে সহ্য করে, কিন্তু মাঝে মাঝে যেন তাকে আর ধরে ছুঁয়ে পাওয়া যায় না। না, আজ সে আশঙ্কা নেই। প্রভা দেখল পান্নালাল যেন একটু বেশি তৎপর হয়েই সোজা তার কাছে উঠে আসছে। তার বুকের মধ্যে যে দুর্ভাবনার ভারী পাথর চেপেছিল তা ক্রমেই নেমে যাচ্ছে। সে সেই বইটা পাশে রেখে খাটের উপর উঠে বসল। মুখে কৃত্রিম হাসি মাখিয়ে নিয়ে পান্নালাল ঘরে ঢুকেই বললে, এই যে প্রভা, জেগে আছো? কি বই পড়ছো শুনি? এই যে বই, ভালো লাগছে না। ভালো লাগছে না তবু পড়ছো? হ্যাঁ, উপায় কি বলো? ঘুম না হলে কড়িকাঠ গোনার চেয়ে যে কোনো বই পড়াই ভালো। পান্নালাল ধীরে ধীরে এগিয়ে আসে। অনেকটা যেন অন্য মনস্ক ভাবেই একটা চেয়ার টেনে নিয়ে বসল। প্রভা তার মুখের চেহারা ও সাধারণ হাব ভাব নিরীক্ষণ করতে থাকে এবং একটু অভিমানের সুরেই প্রশ্ন করে, কিন্তু তোমার ব্যাপারখানা কি বলো দেখি? রাত 11টা না বাজতেই তোমার আবির্ভাব। বন্ধুদের আসর বুঝি জমলো না? এই প্রশ্ন কেন? কেন আবার? তোমার মুখ দেখে। আমার মুখে কি দেখছো প্রভা? ভয় আর দুশ্চিন্তা। চোখের ভ্রম? ভুল হলো গো। তোমার মুখের পানে তাকিয়ে আমার কখনো চোখের ভ্রম হয় না। দুনিয়ায় ভয় কাকে বলে তা আমি জানি না মাই হার্ট। আর হঠাৎ দুশ্চিন্তাই বা আমায় কেমন করে আক্রমণ করবে? জ্যোতিষশাস্ত্র জানলে সে কথাও বলে দিতে পারতুম। তুমি ও বিদ্যাটা জানো না বলেই ভগবানকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু দেখো প্রভা, আমাকে নিয়ে অত বেশি মাথা ঘামিও না তুমি। মাথা ঘামানোর অধিকার বোধ করি আমার ছিল, তবে তুমি আমার কাছে চিরকালই রহস্যময়ই থাকলে। রহস্যময়? হ্যাঁ, রহস্যময়। আমার কাছে তুমি যেন শিলমোহর করা খাম। সামনে থাকলেও বুঝতে পারি না তোমার ভিতরে কি আছে। আমার আড়ালে তুমি কি করো, কোথায় থাকো, কিছুই জানি না। এত টাকা পাও কোথা থেকে তাও বুঝি না। আমার কাছে তুমি রহস্যময়। এটা যে আমার কত বড় দুর্ভাগ্য তা যদি তুমি জানতে। খালি তুমি নও, আজ থেকে দেখছি এই বাড়িখানাও রহস্যময় হয়ে উঠেছে। বাড়িখানা রহস্যময় হয়ে উঠেছে? কি বলছো কি? হ্যাঁ, তাই। তুমি ঠাট্টা করবে বলে এতক্ষণ আমি বলিনি, কিন্তু আমার ঘুম না হওয়ার কারণও হচ্ছে তাই। প্রভা, তোমার কথার অর্থ আমি বুঝতে পারছি না। শোনো, তুমি তো কোনোদিনই শেষ রাতের আগে বাড়ি ফেরো না। কাজেই রাত 10টার সময় আমি শুয়ে পড়ি। আজও বিছানায় গিয়ে শুয়েছি, হঠাৎ শুনলুম পাশের ঘর থেকে কে ঠক ঠক শব্দ তুলে বেরিয়ে বেড়াচ্ছে। কি বললে? ঠক ঠক আওয়াজ? হ্যাঁ, ঠক ঠক ঠক, ঠিক যেন দুখানা কাঠের পা ও ঘরে চলে চলে বেড়াচ্ছে। কাঠের পা? হ্যাঁ, কাঠের পা। তারপর? উঠে পড়ে ও ঘরে গেলুম। দরজার শিকল বাইরে থেকে তোলা ছিল, কিন্তু কিন্তু ঘরের ভিতরে কেউ নেই। শব্দটা থেমে গেছে। দরজা বন্ধ করে আবার এ ঘরে এসে শুয়ে পড়লুম।
আবারও সেই শব্দ। আবার ও ঘরে গিয়ে দেখি কেউ নেই, শব্দও থেমে গেছে। আবার এ ঘরে এলুম, আবার সেই চলন্ত কাঠের পায়ের শব্দ। বলো, এরপরেও কারোর চোখে আর ঘুম আসে? পান্নালাল নিজেকে সামলে নেয়, অন্তরের উত্তেজনা একেবারে গোপন করবার চেষ্টা করে। অন্তত প্রভার কাছে তার দুর্বলতা সে ধরা দিতে চায় না, কারোর কাছেই নয়। সে সমস্ত ব্যাপারটা যেন উড়িয়ে দিতে চায়। তোমার শুনবার ভুল প্রভা, অসম্ভব। নইলে এ হচ্ছে ওই ইঁদুরের কীর্তি, বুঝলে? ও সন্দেহ আমারও হয়েছে, কিন্তু সে যে খুব ভারী পায়ের আওয়াজ, ঠিক যেন মস্ত বড় একটা দেহ ও ঘরে পায়চারি করে বেড়াচ্ছিল। এখন তো আর কোনো শব্দ হচ্ছে না প্রভা। বিষয়টা যেন তর্কের দ্বারা প্রমাণ সাপেক্ষ হয়ে দাঁড়ালো। প্রভা আর কোনো জবাব খুঁজে পায় না, অতএব তাকে শেষ পর্যন্ত পান্নালালের কথাতেই সায় দিতে হলো। সত্যি তো, এখন কেন সে শব্দ আর হচ্ছে না? প্রভা বলে, তাহলে মানতে হয় আমারই হয়তো ভ্রম হয়েছে। প্রভার কথায় যেন পান্নালাল কানই দেয় না। তার দুশ্চিন্তা ক্লিষ্ট মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠল। তা প্রভার দৃষ্টি এড়াল না। অসতর্কভাবে সে আবার বুঝি অন্যমনস্ক হয়ে পড়ে। কপাল কুঁচকে কি ভাবতে ভাবতে অনেকটা যেন আপন মনেই সে বলে, কি আশ্চর্য, আজ আমাদের দুজনেরই শোনবার ভুল হয়েছে। তুমি শুনেছ কাঠের পায়ের শব্দ, আর আমি শুনেছি বিকট অট্টহাসি। যে মানসিক উত্তেজনার স্রোত পান্নালাল অন্তরের তলদেশে জোর করে বাঁধ দিয়ে আটকে রাখতে চেয়েছিল, তা হঠাৎ উঁচু ঢেউ তুলে প্রভার সামনে ভেঙে পড়ল। প্রভা আতঙ্কে শিউরে উঠে বলল, অট্টহাসি? কখন? না না, এই কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। এই হাসিটা কিছুই আমি কিন্তু শুনিনি। আবার তুমি রহস্যময় হয়ে উঠলে। এই বিষয়ে পান্নালাল আর কোনো কথা বলতে পছন্দ করছিল না। সে প্রভাকে আদেশ করে বলল, আচ্ছা যাও প্রভা, ঘুমোগে যাও। কথা না শেষ হতেই পান্নালাল কিসের শব্দে চমকে উঠে শঙ্কিত কণ্ঠে বলে, কিন্তু ও কি? ওগো শুনছো? এটা কি আমার শুনবার ভ্রম, না কোনো ইঁদুরের কীর্তি? আচ্ছা দাঁড়াও প্রভা, আমি এখনই দেখে আসি। এই বলে সম্পূর্ণ আত্মস্থ সাহসে সে বেরিয়ে গেল। কোমরের বাঁ দিক থেকে বের করে নিল অটোমেটিকটা। সেফটি বোতাম টিপে নিয়ে শক্ত মুঠোর মধ্যে সেটা বাগিয়ে ধরে ঢুকলো পাশের ঘরে। কাঠের পায়ের শব্দ তখন কোনো শূন্যে মিলিয়ে যেতে লাগলো। পান্নালাল দেখল সত্যি সত্যি ঘরে কেউ নেই। সেখান থেকে সে চেঁচিয়ে বলে, প্রভা, এ ঘরে কেউ নেই? শব্দ কি এখনো শুনতে পাচ্ছ? না। পান্নালালের দুঃসাহসী রক্তস্রোত চঞ্চল হয়ে ওঠে। সে বিস্মিত হলেও আতঙ্কের লেশ পর্যন্ত তার মনে নেই এখন। উপরন্তু কেমন যেন একটা দুর্দমনীয় কৌতূহল জাগে সব ব্যাপারটা খোলাখুলি ভাবে জানতে। সে আবার বলে, তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ো প্রভা, আমি আজ এই ঘরেই থাকবো। প্রভার সারা দেহ এখনো ভয়ে ছমছম করছে, তবু সে দ্বিরুক্তি করে না। অভিমান করা বৃথা, তার মূল্য পান্নালালের কাছে হয়তো বা কোনো দিনও নেই। পান্নালালের কথা মানে আদেশ। প্রভাকে একলাই থাকতে হবে এই ঘরে। সে জানে বিপদে বা সম্পদে পান্নালাল যা ইচ্ছা করবে তা থেকে তাকে সে বিরত করতে পারবে না। সে সশব্দে দরজাটা বন্ধ করে ভেতর থেকে ছিটকিনি এঁটে দিল। তারপর বিছানার উপর গড়িয়ে পড়ে আকাশ পাতাল চিন্তা করতে করতে হয়তোবা ঘুমিয়েই পড়ল। নিয়তি হয়তো প্রত্যক্ষ জীবনের নেপথ্য নায়িকা, কিন্তু পান্নালাল বোধহয় জানে না বা জানতে চায় না কার কটাক্ষ সংকেতে তার জীবনের গতি তারই অলক্ষ্যে কোনো অনিবার্য পথে নিয়ন্ত্রিত হতে চলেছে।
পাশের ঘরে প্রবেশ করার পর পান্নালালের কেমন যেন জেদ চেপে যায়। সে তার সমস্ত আতঙ্ক ঝেড়ে ফেলে, প্রতিপক্ষকে যেন সম্মুখ যুদ্ধে আহ্বান করতে প্রস্তুত। সামনাসামনি যে কোনো প্রত্যক্ষ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে সে তিলমাত্র ভয় পায় না। এ কথা সত্য। পুলিশকে সে কোনো দিনও পরোয়া করেনি। যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে তার কারসাজি পুলিশের চোখে ধুলো দিয়ে এসেছে। আজ তবে তার এত আশঙ্কা কিসের? আধিভৌতিক চক্রান্তে সে বিশ্বাস করে না, তবুও তার দুঃসাহসী আত্মচেতনার ভিত্তিমূলে হয়তো ছিল কোনো দুর্বলতার ছিদ্রপথ। তাই ঘটছে তার ক্ষণিকের বিভ্রান্তি। অবশ্য আতঙ্কে আত্মহারা হওয়ার মতো উত্তেজনা সে এখনো অনুভব করেনি। তাই নিজের ঘরে প্রবেশ করেই যখন সে দেখল কোনো চলমান কাঠের মূর্তি কোথাও নেই, শব্দ থেমে গেছে, তখন ব্যাপারটা সে একেবারে উড়িয়ে দিতে পারল না। সে স্থির সংকল্পে ঘরের মাঝখানে একটা চৌকি টেনে নিয়ে বসল। শেষ পর্যন্ত এই রহস্যের সমাধান সে করবেই। মন ঘুরে ফিরে ওই একই চিন্তায় ডুবে যায়। সেই অট্টহাসি, এই কাঠের পায়ের শব্দ, সাঁওতালিদের দেবতা সম্বন্ধে জনশ্রুতি। আপন মনেই পান্নালাল বলে, সেই সাঁওতালি অপদেবতা তার কাঠের মূর্তি নাকি সচল হয়ে পলাতক নীলাচুরকে হত্যা করে নীলা কেড়ে নিয়ে আসে। নীলা চুরি করতে গিয়ে চুনিলাল মরেছে সাপের কামড়ে, কিন্তু হীরালাল নীলা নিয়ে পালিয়ে এসেছে। কাঠের ভূত তখন বাধা তো দিতে পারেনি। আরে, এটা তো জানা কথাই, কাঠের মূর্তি কখনো জ্যান্ত হয় নাকি? ও তো একটা কাঠের পুতুল, কাঠের পুতুল কি করে বাঁচবে? পান্নালাল নিজেই নিজেকে বুঝিয়ে মনের সংশয় দূর করবার চেষ্টা করে। বিচার বিশ্লেষণের অতীতে কোনো অপ্রাকৃতিক ঘটনায়, জন্ম সংস্কারের বশে বুকের তলায় হয়তো সংশয় জাগে। হয়তো তার দোষী মন অসতর্কে চমকে ওঠে, বিস্মিত হয়, কিন্তু কোনো ভৌতিক কিংবদন্তিতে পূর্ণ বিশ্বাস সে কোনো দিনই করে না। কিছু পরে চারিদিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে সে দরজাটা বন্ধ করল এবং পকেট থেকে নীলাখানা বের করে ফিরে ফিরে দেখতে লাগলো। বসে বসে সে দেখছে নীলার ঐশ্বর্য। নীল বর্ণের দীপ্তি চোখের সামনে মহা সমারোহে দলিয়ে তুলছে কুহক বৈচিত্র্য। স্ফটিক অঙ্গ বে গলে গলে পড়ছে স্নিগ্ধ নীল দুটি, যেন নীল বরফের টুকরো। কত লোকের লাল রক্তে স্নান করেও এই নীলা আজও অম্লান নীল। কত তস্করের লোভ সংযত হয়েছিল ওই রূপের মোহে। ওই মোহিনী সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কত দস্যুর প্রাণ নিয়েছে, কত পুরোহিত আর কত মন্দির রক্ষীর। কিন্তু এত করেও কোনো তস্কর বা কোনো দস্যু নীলার অধিকার পায়নি, পেয়েছে শুধু রহস্যময় মৃত্যুর অব্যর্থ অপঘাত। পান্নালালের ষড়যন্ত্রে এবারও চুনিলালের হাতে মন্দির পুরোহিত আর সর্পাঘাতে চুনিলাল প্রাণ হারিয়েছে। ওই নীলার জন্যেই তার রিভলভারের গুলিতে প্রাণ দিতে হলো সোহনলাল আর হীরালালকে। এখন আর কেমন করে কোনো পথে পান্নালাল এই নীলার অধিকার থেকে বঞ্চিত হবে? পুলিশ তো তাকে ধরতে আসেনি। হীরালালের অনুসরণেই ও বাড়িতে তারা হানা দিয়েছিল। পান্নালালই যে নীলা চুরি করেছে এমন প্রমাণ তারা পাবে কোথায়? সোহন ও হীরালালের হত্যার জন্য পুলিশ তাকে সন্দেহ করবে? করুক না। এমন কত গুন্ডা হত্যার জন্য সে যে কতবার পুলিশের সন্দেহ অর্জন করেছে, তার গতিবিধির হদিশ মেলাবে এখন পুলিশ। সেই পুলিশ এই পৃথিবীতে জন্মায়নি। ও ঠিকানার গুন্ডা দলপতি আর এ ঠিকানার সাংসারিক কর্তা যে ভিন্ন নামে একই লোক, এ তথ্য কেউ জানে না। এই কথা, এই ঠিকানা
যে জানতো সে হলো হীরা লাল, তার মুখ তো সে বন্ধ করেই এসেছে। তবে আর কি আছে, এই যে নীলা, যা তার নির্জন ঘরের মধ্যে তার চোখের সামনে তার হাতের উপরে ধরা রয়েছে, তা ছিনিয়ে নিয়ে যাবে সেই আকাশ ছেঁড়া অট্টহাসি, এই ঠক ঠক কাঠের পায়ের শব্দ, অশরীরী প্রেতের অনুসরণ। অবাস্তবের অস্তিত্বে বিশ্বাস করে বাস্তব স্বার্থ ত্যাগ করতে পান্নালাল কেন কোনো মানুষই সহজে পারে না। তবু তার হাত দুটো কেঁপে উঠল। হাতের উপর নীলার স্নিগ্ধ স্ফটিক দীপ্তি যেন ক্রুদ্ধ পাবক শিখার মতো জ্বলে উঠল। নীলা তো নয়, যেন অগ্নিদেবের রুষ্ঠ আঁখির তারা। নীল শিখার বিচ্ছুরণে পান্নালালের সবকিছুকে বুঝি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। পান্নালালের সারা দেহ শিহরণ তুলে শিরায় শিরায় যেন গুপ্ত সরীসৃপের দল একসঙ্গে বিচরণ করতে লাগলো। সে ধীরে ধীরে নীলাখানা আবার তার পকেটে রাখল এবং চৌকি থেকে উঠে ঘরের মধ্যে ইতস্তত পায়চারি করতে লাগলো। চিন্তাক্লিষ্টভাবে সে আবার আপন মনেই প্রশ্ন করে, তাই তো, আজকের এইসব ব্যাপারের অর্থ কি? কে তখন অট্টহাসি হাসলে? এ ঘর থেকে কাঠের পায়ে চলে বেড়াচ্ছেই বা কে? অনেকক্ষণ পান্নালালের এমন করেই কাটে। কোনো রহস্যের কোনো সমাধানই নেই। এতক্ষণ পর্যন্ত কোনো ঠকঠক শব্দ শোনা গেল না, কোনো অট্টহাসিও কেউ হাসল না। যত সময় যাচ্ছে এই দুই রহস্যের গুরুত্ব পান্নালালের কাছে কমে আসছে। সে মনে প্রাণে বিশ্বাস করতে উন্মুখ যে তার আশঙ্কা অমূলক। ভিত্তিহীন আশঙ্কায় সে কোনো মিথ্যা বিভীষিকার আতঙ্ক ভোগ করছিল। ক্রমেই মনটা তার হালকা হয়ে আসে। নিজের জন্য তার হাসতে ইচ্ছে করে। তার মনের মধ্যে এত বড় দুর্বলতা কেমন করে বাসা বেঁধেছিল? ঘরের বাতাসকে উদ্দেশ্য করেই সে যেন কৌতুক ভরে বলে, ও হে বাপু কাঠের ভূত, তুমি আরেকবার ওই অট্ট হাসিটা হাসো দেখি, আরেকবার ঘট ঘটিয়ে চলে বেড়াও দেখি। তুমি যদি সত্যি হও, যদি জ্যান্ত হয়ে আমাকে দেখা দিতে পারো, তাহলে এখনই তোমার এই দেখো তোমার সাধের নীলা, আমি তোমাকেই ফিরিয়ে দেব। এই দেখো তোমার নীলা আমার পাঞ্জাবির ডান পকেটে রয়েছে, পারো তো জোর করে কেড়ে নাও। কাঠের মূর্তি যদি জ্যান্ত হতো তাহলে পৃথিবী তো উল্টে যেত। যত সব আজগুবি কথা। পান্নালালের স্বগত প্রলাপের মাঝে হঠাৎ তার ঘরের দরজায় যেন কে আঘাত করল। কে? আমি হুজুর, আমি। কি হয়েছে রামু? হুজুর, পুলিশ। পুলিশ? পুলিশ কোথায়? বাড়ির চারিদিকে, তারা তো বাড়ি ঘেরাও করে ফেলেছে হুজুর। সদর দরজায় জোরে জোরে ধাক্কা মারার শব্দ আসছে। পান্নালালের মনে হচ্ছে ঠিক কিছুক্ষণ আগেই যেমন ও বাড়িতে হয়েছিল, এখানেও যেন তার পুনর অভিনয় ঘটছে। রামু বলল, ওই ওই শুনলেন হুজুর, এই তারা বাড়িতে ঢুকতে চায়। দরজা কি খুলে দেব? না, ওরা যে দরজা ভেঙে ফেলবে। ফেলুক, তুই গিন্নির ঘরের দরজা বাইরে থেকে শিকল তুলে দে। পুলিশ দেখলে গিন্নিমা ভয় পাবে। যা বলছি তাই ঘর যা। যে আগে বলেই ছুটে গেল গিন্নিমার ঘরের দিকে। প্রভা এতক্ষণে ঘুমে অচেতন। তার ঘরে বাইরে থেকে শিকল বন্ধ হল। সে এসব ব্যাপারে বিন্দু বিসর্গও জানতে পারল না। পান্নালাল এই প্রথম যেন পুলিশের কাছে সহায়হীন বলে নিজেকে ভাবতে পারল। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। বাইরে দমাদম আওয়াজ আর চিৎকার বিরাম নেই। এইটুকু ভাবারও সময় যদি সে পেত। মনের মধ্যে এক একটা চিন্তা আকাশে বিদ্যুৎ হানার মতো সর্বাধিক ক্ষণিকের আলোকে ভাসিয়ে তুলেই অনন্ত অন্ধকারে ডুবিয়ে দিয়ে যাচ্ছে। আজকে
সন্ধ্যা থেকে যে সমস্ত ঘটনা ঘটছে তা একেবারেই খাপছাড়া, প্রত্যেকটাই অচিন্তপূর্ব, বিচিত্র। ভয়াবহতা কোনোটাতেই কম নয়। বিভিন্ন ঘটনা বিভিন্ন প্রকারের উপদ্রব বহন করে তার দিকে ছুটে আসছে, যেন ডার্বি ঘোড়ার রেস চলছে তার এক রাত্রি জীবনের মধ্য দিয়ে। এদের প্রতিরোধ করা অসাধ্য, কোনো সমস্যারই সমাধান আর নেই। তাই সে নিজে নিজেই বিড়বিড় করে বলল, পুলিশ বাড়ি ঘেরাও করেছে, এ বাড়ি থেকে পালাবার গুপ্তপথ নেই। তাহলে তাহলে আমাদের লীলা খেলা ফুরাবার সময় হয়েছে। কিন্তু পুলিশ সে বাড়ির ঠিকানা পেল কোথায়? আমি ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইডের জীবনযাপন করি, এ বাড়ির উপরে পুলিশের সন্দেহ হলো কেমন করে? এখানকার ঠিকানা জানতো খালি হীরালাল, কিন্তু সে তো এখন জমের বাড়িতে। পান্নালাল এখনো জানে না যে তার গুলিতে হীরালাল মরেনি। যদি তা জানতো, যদি তেমন সন্দেহ তার হতো, তাহলে হয়তো সে পুলিশের হাতে নিজের ঘরের মধ্যে অন্তত এমন করে বন্দী হতো না। যাই হোক, পান্নালালের দুর্ধর্ষ দুঃসাহসিক জীবনে এই দুর্দান্ত ভুলের আর কোনো নিরাকরণ করা যাবে না। এই অবস্থায় সে যদি জানতেও পারে যে হীরালাল মরেনি, তাহলেও সে নিরুপায়। পান্নালাল কেমন যেন মরিয়া হয়ে ওঠে। অনেকদিন অপরের জীবন নিয়ে অনেক ছিনিমিনি খেলা করেছে সে। আজ নিজের জীবনটা দিয়ে তেমনই খেলা সে করবে। প্রান্ত এমন করেই যাবে। আজ যদি সেই দিন এসেই থাকে, তবে তাতে বিস্মিত হওয়ার কিছুই নেই। তাই এই সব দুর্বোধ্য ঘটনাবলীর বিশ্লেষণ আলোচনা সে মন থেকে একরকম মুছে ফেলে নিতান্ত মরিয়া হয়েই নিজের স্পষ্ট সিদ্ধান্ত যেন নিজেকে শুনিয়ে শুনিয়েই বলল, যাক, এখনো সব ভেবে লাভ নেই। ও কাঠের ভূত নয়, জ্যান্ত পুলিশ। ওরা বুঝি সদর দরজা ভেঙে ফেললে আমিও এখন ঘরের দরজা বন্ধ করি। প্রাণ থাকতে আত্মসমর্পণ করব না। পান্নালাল আত্মসমর্পণ করতে শেখেনি। এই বলেই সশব্দে পান্নালাল তার ঘরের দরজা বন্ধ করে দিল। ওইদিকে সদর দরজা ভেঙে পড়ার আওয়াজের পরেই সিঁড়ি বেয়ে সশস্ত্র পুলিশের দলবল দ্রুত পদশব্দ তুলে উপরে উঠে আসছে। বারান্দার উপরে উঠে রামুকে ইন্সপেক্টর জিজ্ঞাসা করল, এই এ তুই? আমি সাকর হুজুর। তোর বাবু তো পান্নালাল? হ্যাঁ হুজুর। এই কি আগে না না, হ্যাঁ। ও কি বললেন হুজুর? লালবাবু? কি লালবাবু বললেন? বুঝেছি, তোর যে বাবু সে কোথায়? ও ওই যে হুজুর। ইন্সপেক্টর সদল বলে গটগট করে পান্নালালের ঘরের দিকে এগোলো। ঘরের ভিতর থেকে দরজা বন্ধ দেখে জোরে জোরে ধাক্কা দিতে দিতে ইন্সপেক্টর বললে, পান্নালাল, আর লুকোচুরি মিছে দরজা খোলো। দরজা আমি খুলবো না। তাহলে দরজা ভেঙে ফেলবো। যে ঘরে ঢুকবে তাকে আমি গুলি মেরে ফেলবো। এই জমাদার, এই সিপাই, ভেঙে ফেলো দরজা, দেখি কে কাকে গুলি করে। দরজার উপরে দুমদাম শব্দে ভারী লাথি পড়তে লাগলো। প্রত্যেক আঘাতে সমস্ত বাড়িখানা যেন কেঁপে উঠছে। বাড়ির বাইরের লোকজন ভিড় করে জমেছে। তাদের বিস্ময় আর চাপা কোলাহলে সমস্ত ব্যাপারটা যেন আরো ভয়াবহ হয়ে ওঠে। এইসব হইচই ছাপিয়ে আচম্বিতে ঘরের ভিতরে জাগলো এক সুদীর্ঘ অট্টহাসি। ইন্সপেক্টর চমকে উঠে প্রশ্ন করে, কে কে অমন করে? স্যার আসামি ভয়ে বোধহয় পাগল হয়ে গেছে স্যার। পাগলে কি অমন করে হাসে? হঠাৎ করে ঘরের ভিতর জাগলো একটা তীব্র আর্তনাদ। ঘুমন্ত রাত্রির পাঁজরে
যেন কোনো গুপ্ত ছুরি আতর্কিতে আমূলবিদ্ধ হয়ে গেল। আর সারা প্রকৃতি বুঝি মর্মান্তিক আতঙ্কে তীব্র দীর্ঘস্বরে চিৎকার করে উঠল। ইন্সপেক্টর বিস্মিত কণ্ঠে বলে, তা কি যন্ত্রণার চিৎকার? স্যার, স্যার, এই দরজায় কান পেতে আমি কি শুনছি জানেন? কি শুনেছো? এই কি যেন এই কাঠের পা ফেলে এই খট খট করে ছুটোছুটি করছে। ছুটে ছুটে নিকচি করেছে, ভাঙ দরজা। আবার পদঘাতের পর পদঘাত। হুড়মুড় করে দরজা ভেঙে পড়ল। দেখা গেল পান্নালাল মেঝের উপর চিত হয়ে পড়ে আছে। ঘরে ঢুকেই সাব ইন্সপেক্টর চিৎকার করে ওঠে, সাপ সাপ সাপ, এই মস্ত বড় এই ককড়া সাপ, ওরে বাবা রে! মেরে ফেলো, মেরে ফেলো, গুলি করে মেরে ফেলো। জানলার সার্সিগুলো ঝনঝন শব্দে ভেঙে পড়ল। সমস্তগুলোই ব্যর্থ হলো। সাব ইন্সপেক্টর বলল, স্যার, এই সাপটা তো মরল না, এই জানলা দিয়ে পালালো যে। তোমার হাতে একটুও টিপ নেই? আগে আপনিও তো রিভলভার ছুড়েছিলেন স্যার। এখন তর্কের সময় নয়, এদিকে চেয়ে দেখো। আসামিকে বোধহয় সাপে কামড়েছে। বোধ হয় কি কামড়ে ছিঁড়ে খেয়েছে। দেখুন, মরার মতো পড়ে রয়েছে, ওর মুখ দিয়ে গ্যাসলা উঠছে, সর্বাঙ্গ ক্ষত বিক্ষত, রক্তারক্তি কাণ্ড একেবারে। ইস! আগে ওর জামা কাপড় খুঁজে দেখো, লীলাখানা পাওয়া যায় কিনা। এই না স্যার, এই নীলাটো পেলাম না। এর পাঞ্জাবির ডান পকেটটা কে যেন টান মেরে ছিঁড়ে নিয়ে গেছে। সেরা পকেটে ওই তো মেজের উপর পড়ে রয়েছে, দেখো দেখো ওর ভিতরে লীলা আছে কিনা। সাব ইন্সপেক্টর পান্নালালের মৃতদেহটা নেড়ে চেড়ে খুঁজে দেখতে লাগলো। নেই স্যার, নেই। তাহলে রাস্কেল পান্নালাল নিজেই পকেট ছেড়ে লীলাখানা রাস্তায় ফেলে দিয়েছে। হঠাৎ সমস্ত উত্তেজনা ছাপিয়ে, রাত্রির আকাশ বাতাস কাঁপিয়ে বাড়ির বাইরে সেই অট্টহাসির শব্দ উঠল। তীব্র পৈশাচিক হাসি। আমার সেই হাসি আবার বাইরে, আশ্চর্য। ওরে বাবা রে, ও তো ভূতের হাসি স্যার, ভূতের হাসি। ভূত? আইন ভূত মানে না, দৌড়ে যাও, কে হাসছে ধরে আনো। হয়তো ওই বেটাই লীলা চুরি করে সরে পড়ছে। ইন্সপেক্টর ও দুজন কনস্টেবল ভিন্ন আর সকলে ছুটে নিচের দিকে অগ্রসর হল। অট্টহাসি ক্রমে দূর থেকে আরো দূরে ক্ষীণতর হয়ে মিলিয়ে যাচ্ছে। এইসব হইচই ও উত্তেজনার মধ্যে প্রভা তার বন্ধ ঘরে ঘুম থেকে জেগে চিৎকার করে উঠে কখন মূর্ছিত হয়ে পড়ল কেউ তা জানতে পারল না। ইন্সপেক্টর কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকল। পায়ের কাছে মেঝের উপর পান্নালালের অন্তিম শয্যা। তার জন্যে কোনো চোখে এক বিন্দু অশ্রুপাত হলো না, কোনো বুকে একটু ব্যথার আঁচড়ও পড়ল না। একটা সন্তপ্ত নিঃশ্বাসের পাত্র সে বুঝি নয়। আকাশের পরপার থেকে যেন আরো দু একবার সেই বিকট হাসির প্রতিধ্বনি কানে এসে বাজে। তারপর মিলিয়ে যায়। আর সেই নীলা কে জানে, হয়তো সুদূর সাঁওতাল পরগনার পর্বত গুহায় সেই অদ্ভুত প্রেত দেবতার 12 ফুট উঁচু কাঠের মূর্তির গলায় সেই সর্বনাশা নীলা এতক্ষণ আবার দুলিয়ে তুলেছে তার সর্বনাশা সম্মোহীন দীপ্তি। তার নীল গায়ে রাঙা রক্তের দাগ এখনো হয়তো পান্নালালের দেহের উত্তাপ হারায়নি। শুনছিলেন সর্বনাশা নীলা। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আজকের গল্পের বিশেষ চরিত্রে রয়েছে স্মৃতি, অরুণিমা, উদয় কুমার মণ্ডল, সান্নিক, সুমন, জুই,
এবং আমি গল্পের সূত্রধার সায়ন।